গাড়িটা এসে থামলো বাড়ির গেটের সামনে। অনুপম আর রুন্টু গাড়ির পিছনের ট্যাক্সিটায় ছিল। গাড়ি থেকে নামার সাথে সাথেই দৌড়ে ভিতরে চলে যাচ্ছিল রুন্টু। তার হাতটা ধরে ফেলল অনুপম। বাড়ির সামনেটা ইট বেছানো, তাই যদি পড়ে যায় খুব ব্যথা পাবে ছেলেটা। ঘরে গিয়ে দেখি ঘরটা কত বড়। দেখবে সোনা, একটু ভালো ছেলের মতো ওয়েট করো, আমরা দুজনে মিলে একসাথে ঢুকবো। সামনের গাড়িটায় মালপত্র বোঝাই হয়ে আছে। ভাগ্যিস অনুপম আগে থেকেই মুভারদের বলে রেখেছিল, নয়তো সম্পূর্ণ বাড়িটায় মালপত্র সরানো আর সঠিক জায়গায় রাখাটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াতো তার। ট্যাক্সিওয়ালাকে ভাড়া দিয়ে ছেলের হাতটা শক্ত করে ধরে বাড়ির গেটটা পেরিয়ে ভিতরের দিকে গেল অনুপম। ছেলের বয়স সবে 6 বছর, কিন্তু কথা শুনলে মনে হয় পাকা বুড়ো। আমার ঘরটা কিন্তু আমি গোছাবো। হ্যাঁ নিশ্চয়ই, আমি একদমই হেল্প করব না, তুমি যেমন চাও তেমন করে ডেকোরেট করো। বাড়িটা একতলা হলেও বেশ বড় জায়গা জুড়ে, প্রায় 3 কাঠা জায়গার উপরে বাড়িটা তৈরি। প্রায় মাঝামাঝি স্থানে বাড়ি। গেট থেকে বাড়ির ফ্রন্ট ডোর অবধি ইট পাতা রাস্তা। বাড়ির চারিদিকে নানা রকম গাছগাছালি। সামনের দিক থেকে বাঁ পাশের ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে। বাড়ির পিছন দিকটায় এই মুহূর্তে যাওয়া উচিত হবে না। রুন্টু এখন খেলার মুডে এলেই সর্বনাশ। রুন্টুকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো অনুপম। বেশ বড় লিভিং রুম। ডান দিকের দেওয়ালে একটা চৌকো ফ্রেমের দাগ হয়ে আছে। ফ্রেমটা বোধহয় অনেকদিন যাবতই ছিল, সরিয়ে ফেলা হয়েছে কোনো কারণে। লিভিং রুমে ঢুকতেই রুন্টু অনুপমের হাতটা ছাড়িয়ে দৌড়ে ভিতরে চলে গেল। থামালো না অনুপম। একটু স্বাধীনতা দিলে ক্ষতি কি। লিভিং রুমটা পেরিয়ে বাঁদিকে কিচেন, কিচেনের পাশ দিয়ে চলে গেছে করিডোর। প্রায় 1.8 ফুট চওড়া সেই করিডোর। তার দুপাশে দুটি দরজা, দুটিই খোলা। বাঁদিকের দরজা দিয়ে মুখটা বাড়িয়ে রুন্টু বলল, এই ঘরটা আমার। ধীরে ধীরে ঘরে ঢুকলো অনুপম। ঘরের জানলাগুলো খোলা। দরজার সোজাসুজি জানলা দিয়ে বাড়ির পিছন দিকটা দেখা যাচ্ছে। প্রায় ফাঁকাই, শুধু কিছু আগাছা জাতীয় ঘাস আর ফার্নের ঝোপ হয়ে আছে সেখানে। বাড়ির বাউন্ডারি ওয়ালের কাছে একটা বড় বৃক্ষ জাতীয় গাছ। গাছটা সম্পূর্ণ ন্যাড়া। গাছটা খোলা জানলা দিয়ে দৃষ্টি আকর্ষণ করছে অনুপমের। তাহলে এটাই নেবে তো? হ্যাঁ এটাই। ওই ঘরটা কিন্তু আরো বড়। না না, আমি এটাই নেব। আচ্ছা বেশ, তাহলে তুমি এটাই নাও। দুটি ঘরেই সেপারেট বাথরুম আছে, তাই খুব একটা অসুবিধা দুজনের কারোরই হবে না। করিডোরটা পেরিয়ে গিয়ে ছাদে যাওয়ার সিঁড়ি। ছাদে ওঠার জন্য পাটা বাড়িয়েও থেমে গেল অনুপম। রুন্টু এখন ছাদে গেলেই দৌড়াদৌড়ি করবে। এখন থাক, পরে যাবে ছাদে। মুভার্সরা মালপত্রগুলো নামিয়ে দিয়ে চলে যাচ্ছিল। অনুপম তাদের এক্সট্রা কিছু পারিশ্রমিকের লোভ দেখিয়ে ঘরের জিনিসগুলো জায়গায় জায়গায় সাজিয়ে নিল। ভালোই হলো, কাজ আর একটু কমলো। কিন্তু সত্যি বলতে সিঙ্গেল ফাদারের কাজ কখনো থামে না। 3 দিনের ছুটি নিয়েছিল অফিস থেকে, আজ দ্বিতীয় দিন। কালকের দিনটাও হাতে আসে তাহলে। অফিসের প্রমোশনটা হঠাৎই মেঘনা চাইতেই জলের মতো হলো অনুপমের। এই বছর 2 হলো অফিসে জয়েন করেছে অনুপম। মার্কেটিং এর পোর্শনটা পুরোটাই দখলে এখন। কিন্তু বাড়ি থেকে অফিস এতটাই দূরে হয়ে যাচ্ছিল যে রুন্টুকে স্কুলে দিয়ে আবার অফিসে ফিরে যেতে প্রায় 3 ঘন্টা লেগে যেত। এখান থেকে অফিস প্রায় আধ ঘন্টার রাস্তা। রুন্টুকে স্কুলে দিয়ে অফিস যেতে আর কোনো অসুবিধা নেই তার। বাড়ির জিনিসপত্রগুলি যখন জায়গায় বসে গেল তখন প্রায় বিকেল হতে চলেছে। মুভার্সদের টাকা মিটিয়ে ঘরে ঢুকতেই রুন্টু মশাইয়ের অর্ডার শুরু হলো। বাবা, কাল আমার অঙ্কের হোমওয়ার্ক নেবে, করে দাও না। অনুপম বসলো রুন্টুর হোমওয়ার্ক নিয়ে। প্রায় ঘন্টাখানেক লাগলো, কিন্তু সম্পূর্ণ হোমওয়ার্কটা শেষ করেই উঠল দুজনে।
দৌড়াদৌড়ির চক্করে খাবার দাবার কিছু করাই হয়নি তার উপর হোমওয়ার্ক করতে সময় অনেকটাই গড়িয়ে গেছে। তাই বাধ্য হয়ে দুধ আর কর্নফ্লেক্স খাইয়ে ছেলেকে শুইয়ে দিল অনুপম। ছেলের চোখের পাতা দুটো জুড়ে আসতে প্রায় আরো আধ ঘন্টা গল্প শোনাতে হলো তাকে। ছেলের ঘরের দরজাটা হালকা করে টেনে বেরিয়ে এলো অনুপম। দেওয়াল ঘড়িটায় তখন প্রায় 9:15 বাজে। টিভিটা চালিয়ে সামনের সোফায় বসে পড়ল অনুপম। মিনিট 10 টিভির চ্যানেলগুলো এদিক ওদিক ঘুরিয়ে বিরক্ত হয়ে গেল। দেখার মতো তেমন কিছুই নেই, তাই ভালোও লাগছে না আর। সারাদিন এদিক ওদিক দৌড়ে কেটেছে। হঠাৎ মনে পড়ল ছাদে তো যাওয়াই হয়নি। ধীরে ধীরে হেঁটে করিডোরটা পেরিয়ে সিঁড়ির দিকে উঠতে যাচ্ছিল, রুন্টুর ঘরের দরজার সামনে এসে থমকে দাঁড়ালো সে। ঘরের ভিতর থেকে একটা মহিলার খুব ক্ষীণ কণ্ঠস্বর আসছে যেন। দরজাটা খুলে দেখল ছেলে যেমন শুয়েছিল তেমনই আছে। ঘরে কোনো দ্বিতীয় ব্যক্তি নেই, থাকারও তো কথা নয়। বাড়িতে মাত্র 2টি মানুষ। সারাদিনের ধকলের পর মাথার ঠিক নেই মনে হচ্ছে। দরজাটা আবার ভেজিয়ে দিল অনুপম। ছাদে উঠে মনটা একটু হালকা হলো তার। ছেলের মুখটা দেখলে বারবার মীরার কথা মনে পড়ে যায়। চোখ দুটো একদম তার মায়ের মতন। মাকে কতটাই বা মনে আসে তার। মীরা যখন চলে গেল তখন রুন্টু মাত্র 1.5 বছরের। কিডনি ফেলিওরে চলে গেল মীরা। তারপর থেকে ছেলেকে একা হাতে বড় করছে সে। কখনো ছেলেকে মায়ের অভাব অনুভব করতে দেয়নি। ছাদে দাঁড়িয়ে তারাগুলোর দিকে তাকিয়ে অনুপম খুঁজতে চেষ্টা করলো তার স্ত্রীকে। সত্যি কি মৃত্যুর পর মানুষরা তারা হয়ে যায়? বাড়িটার ছাদ থেকে পাশের বাড়িগুলো দেখা যাচ্ছে। পাড়ায় কোনো 3তলা বাড়ি নেই, বেশিরভাগই 1তলা আর 2তলা। পাশের প্রতিবেশীদের প্রতিটি বাড়িরই জানালা বন্ধ। অনুপম একটু অবাক হলো, কিন্তু তারপরেই মনে পড়ল এখন প্রায় 10টা বাজতে চলেছে, সুতরাং সবাই ঘুমোতে যাবে, সেটাই স্বাভাবিক। ছাদে একটা ছোট ঘর আছে, ঘরটা তালা বন্ধ। বাড়ির মালিক যখন চাবির গোছাটা দিয়েছিলেন তখন হয়তো তার মধ্যেই আছে এই তালার চাবিটাও। কাল চেক করবে। নিচে এসে নিজের ঘরে ঢুকলো সে। আর খাওয়ার ইচ্ছা নেই। যদি অন্য কেউ ওরা বানিয়ে দিত তাহলে হয়তো খেত, কিন্তু নিজে বানিয়ে খাওয়ার মতো ইচ্ছে আর করছে না। সকালে অনুপম তাড়াতাড়ি ওঠে, অভ্যাস হয়ে গেছে। সকালে উঠেই প্রথম কাজ হলো ছেলের জন্য টিফিন করে দেওয়া এবং ছেলেকে স্কুলে দিয়ে আসা। তবে যেহেতু স্কুল এখন বাড়ি থেকে খুবই কাছে হয়ে গেছে, তাই নিজের খাবারটা পরে তৈরি করলেও হবে। আর তাছাড়া আজ ছুটিও আছে, তাই নিজের আর ছেলের টিফিনটা বানিয়ে ছেলেকে ডেকে তুলল অনুপম। ছেলেকে ব্রাশ করিয়ে স্নান করিয়ে রেডি করতে করতে বাজলো 7টা। বাড়ি থেকে মেন রোড প্রায় মিনিট 5 হাঁটা পথ। সেখান থেকে অটো ধরে ছেলে স্কুলে পৌঁছতে প্রায় আরও 15 মিনিট লাগলো। ছেলেকে স্কুলে দিয়ে বাজার করে ফিরবে ঠিক করলো। বাড়ি ঢুকে ফ্রন্ট ডোরের তালাটা খুলতে যাচ্ছিল সে, থেমে গেল। বাড়ির পিছন দিকটা যেতে ইচ্ছে করলো তার। বাঁদিকের ফুল গাছগুলো পেরিয়ে বাড়ির পিছনের অপেক্ষাকৃত খালি জায়গাটায় পৌঁছল অনুপম। ন্যাড়া গাছটাকে সামনে থেকে দেখে একটু অস্বস্তি হলো তার। গাছটার কাছে যেতে বুঝলো গাছটা ন্যাড়া, কারণ কোনো এক সময় বাজ পড়েছিল গাছটাতে। গাছটি রেখে দেওয়ার কারণ বুঝতে পারল না সে। যদি কোনো সরঞ্জাম থাকতো হয়তো নিজেই কেটে ফেলতো গাছটা। বাড়ির চারিদিকটা ঘুরে দেখল সে। বাঁদিকে যেমন ফুল গাছের ঘটা, ডান পাশের দিকটায় তেমনই শুধু আগাছা। সবে 9:30 বাজে। একটা ইচ্ছা মনের আড়ালে দেখা দিচ্ছে অনুপমে। আগাছাগুলো পরিষ্কার করলে কেমন হয়? তাহলে অন্তত ছেলে ছাদে গিয়ে লম্ফজম্ফ করবে না। খেলার ইচ্ছা হলে এখানেই দৌড়বে যত খুশি।
ঘরের একটা ছোট নিড়ানি আর কোদাল তার আছে, কিন্তু ওটাই যথেষ্ট। প্রায় ঘন্টা দুয়েকের কড়া পরিশ্রমের পর অনুপম তার কাজে সাফল্য পেল। বাড়ির চারদিকের আগাছা বলতে এখন আর কিছুই নেই। ভালোই হলো, পরে হয়তো ছুটি বা সুযোগ কোনোটাই পেত না। ঘরের ভিতর ঢুকে কিচেনের সিঙ্কে মুখ হাত ধুতে গিয়ে থমকে দাঁড়ালো। রান্নার বাসনগুলো মেজে ধুয়ে পরিপাটি করে রাখা আছে সিঙ্কের ধারে। এক দৃষ্টে তাকিয়ে রইল অনুপম। মনে করার চেষ্টা করলো কখন সে এগুলো পরিষ্কার করেছে, কিন্তু সকালের স্মৃতিগুলোকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেও ঘটনাটা তার মনে পড়ল না। হাতটা ধুতে ধুতে নিজেকে বোঝালো, প্রাত্যহিক জীবনে এমন অনেক কাজই মানুষ করে যা পরে অনেক চেষ্টাতেও মনে পড়ে না। হয়তো এটাও তেমনই কিছু। নিজেকে এত সুন্দর করে মিথ্যেটা বুঝিয়েও নিজেকে বোকা বানাতে পারল না সে। কিচেনে রান্না করতে একটা বাজে রকমের অস্বস্তি বোধ হচ্ছে তার। কোনো মতে ভাত আর একটা তরকারি রেঁধে লিভিং রুমে এসে সোফায় বসে পড়ল। মীরার কথা মনে পড়ছে তার। তবে কি আজ মীরা এসেছিল? কিন্তু তার অস্তিত্ব তো আজ এত বছরেও একবারও বুঝতে পারেনি সে। তাহলে আজ হঠাৎ কেন? হয়তো মীরা সবসময়ই ছিল তাদের সাথে, জানতে দেয়নি শুধু। চোখটা বন্ধ করে মীরার মুখটা সামান্য মনে করার চেষ্টা করলো সে। হঠাৎই ফোনের রিমাইন্ডারটা বেজে উঠল। ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। অন্যান্য দিন তার এক বন্ধুর মা তাকে ওদের বাড়িতে নিয়ে যান, তারপর সেখান থেকে রিসিভ করে নিতে হয় অনুপমকে। কিন্তু আজ তো ছুটি, সুতরাং অসুবিধা হবে না। ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে মনে পড়ল চা পাতা নেই বাড়িতে। সত্যি বলতে কি, চা খাওয়াটা বাঙালিদের সবচেয়ে কমন নেশা, তাই একটু চা না খেলে বিকেলটা কেমন যেন ফ্যাকাশে লাগে। পাড়ার দোকানে চা পাতা নেওয়ার জন্য ঢুকতেই দোকানি এমনভাবে অনুপমের দিকে তাকাচ্ছে যেন চিড়িয়াখানা থেকে পালানো কোনো জন্তু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আরও এক ভদ্রলোক দোকানে দাঁড়িয়েছিলেন। বয়স 60-এর উপরেই হবে, গায়ে হালকা সবুজ রঙের পাঞ্জাবি, বেশ স্বাস্থ্যবান, বোধহয় পুলিশ বা মিলিটারি ম্যান ছিলেন। লোকটিও অনুপমের দিকে মিনিট দুয়েক তাকিয়েছিল। একবার মনে হলো মুখের উপর প্রশ্ন করতে, যে তার মুখে কিছু লেগে আছে কিনা, কিন্তু প্রশ্নটা সামনের ভদ্রলোকই করলেন। নমস্কার, আপনি পাড়ায় নতুন? হ্যাঁ, নমস্কার। আমার নাম দিব্যেন্দু বোস। আপনার পিছনের বাড়িটা আমার। আসলে নতুন মুখ দেখে হঠাৎ করে প্রশ্ন করার সাহস পাচ্ছিলাম না। কথাটা বলে ভদ্রলোক চোখটা রুন্টুর দিকে ঘুরিয়ে বললেন, আপনার ছেলে? হ্যাঁ। বাহ, কি মশাই, কি নাম তোমার? রণদীপ দলুই। খুব সুন্দর নাম। তো তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1 A। ভদ্রলোক অনুপমের উদ্দেশ্যে বললেন, খুব জোয়ালি ছেলে আপনার। আগে কোথায় থাকতেন? বালিগঞ্জে। ক্ষমা করবেন, আমার নামটা আপনাকে বলা হয়নি। আমি অনুপম দলুই। দোকানি কিন্তু এখনো অনুপমকে হাঁ করে দেখছিল। আর থাকতে না পেরে অনুপম বলল, কিছু বলবেন দাদা? হ্যাঁ, আরে না না, কিছু না। পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকটি বললেন, যদি কোনো রকম প্রয়োজন হয় নিঃসংকোচে চেয়ে নেবেন, কেমন? অনেক ধন্যবাদ, চলি তাহলে। ছোট করে একটা ধন্যবাদ জানিয়ে বাড়ির দিকে পা বাড়ালো অনুপম। বাড়ির গেটটা খুলতে খুলতে রুন্টু বলল, বাবা, মাঠটা তুমি পরিষ্কার করেছো? হ্যাঁ, সানডে তুমি আর আমি ক্রিকেট খেলবো, কেমন? হ্যাঁ, একদম। ঘরে ঢুকেই রুন্টু ব্যাগটা নিয়ে ছুটে চলে গেল নিজের ঘরে। অনুপম একবার চোখটা বোলালো কিচেনে। অস্বাভাবিক কিছুই চোখে পড়ছে না তার। ছেলের হোমওয়ার্ক করিয়ে দিয়ে
রাতের রান্নাটা শুরু করবে বলে অনুপম সবে কিচেনে ঢুকতে যাচ্ছিল, সদর দরজাটায় টোকার শব্দ পেল সে। দরজাটা খুলে সকালের সেই ভদ্রলোককে দেখে একটু স্বস্তি পেল। বাড়িতে আসার পর থেকে পাড়ায় কেউই এগিয়ে এসে আলাপ করেনি। সত্যি বলতে মানুষ এখন বড়ই কনজারভেটিভ হয়ে গেছে, তাই ভদ্রলোকের ব্যবহার আর আবির্ভাব দেখে খুশি হলো অনুপম। হাতে একটা বড় মাপের টিফিন ক্যারিয়ার। এই নাও, আমার স্ত্রী পাঠিয়ে দিল ঝাল সুজি, খেয়েও কেমন? আসুন, ভিতরে আসুন। ভদ্রলোক দরজার চৌকাঠের দিকে তাকিয়ে ঢোক গিললেন। ভেতরে আসতে ভয় পাচ্ছেন নাকি উনি? ঘরের সুদূর প্রান্তে অবধি চোখটা প্রশস্ত করে ঘরের প্রতিটি জিনিসকে ভালো করে লক্ষ্য করলেন। শেষে ঘরে ঢুকলেন তিনি। অনুপম আর পারল না। কি ব্যাপার বলুন তো? কাউকে খুঁজছেন? হ্যাঁ, ওই তোমার ছেলে কোথায়? খেলছে নিচের ঘরে। ডাকবো ওকে? না না, থাক, ডেকে লাভ নেই, বাচ্চা মানুষ। কেন বলছি, কোনো অসুবিধা হচ্ছে না তো? কথাটা কানে শুনেও যেন না শোনার ভান করে অনুপম বলল, চা খাবেন? আরে ওসব, আচ্ছা করো একটু। মিনিট পাঁচেকের মধ্যে চা প্রস্তুত করে হাজির করল অনুপম। আর চোখে দিব্যেন্দুবাবুকে দেখল ভালো করে। লোকটি তার জায়গায় জড়সড় হয়ে ঘাপটি মেরে বসে আছেন। চায়ের প্লেটটা হাতে নিয়ে আবার একই প্রশ্ন বেরোলো মুখ থেকে। বলছি, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? নতুন বাড়ি, নতুন সবকিছু, একটু তো হবেই, কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি আর কি। প্রশ্নের উত্তরটা আসলে এরম হওয়ার কথা নয়, কারণ প্রশ্নটা উনি কেন করলেন তা অনুপম বেশ ভালোই বুঝতে পারছে। হ্যাঁ, সে ঠিকই আছে, কিন্তু আমি বলছিলাম যে তোমার কোন রকম ভয় টয় পাওনি তো? ঠিক কিসের ভয়ের কথা বলছেন আমি ঠিক বুঝলাম না। আচ্ছা, এই বাড়িটা কেনার কারণ কি? এই বাড়িটা থেকে আমার অফিসটা কাছে আছে। তা যার বাড়ি কিনলে সে কিছু বলেনি? আপনি বলে দিন না। দিব্যেন্দু বাবু একটু ইতস্তত করে বললেন, কাল টিফিন ক্যারিয়ারটা বাড়িতে দিয়ে এসো, আমি এখন চলি, বুঝলে, কিছু জরুরি কাজ আছে। কথা বলার সাথে সাথেই উঠে দাঁড়ালেন দিব্যেন্দু বাবু। কি বলবেন বলছিলেন যেন? কাল বাড়ি এসো, বলবো, এখন চলি। ভদ্রলোক যেন পালিয়ে গেলেন রীতিমতো। অনুপম ছোট থেকেই নাস্তিক গোছের, তবে প্যারানর্মাল ইভেন্ট সম্পূর্ণ অবিশ্বাস না করলেও হেয় জ্ঞান করে। তাই সকালের ঘটনাটা মনে পড়া সত্ত্বেও আমল দিল না বেশি। কিচেনে ঢোকার প্রয়োজন পড়ল না। দিব্যেন্দুবাবুর দেওয়া ঝাল সুজি বাবা আর ছেলে দুজনেরই পেট ভরিয়ে দিল। ছেলেকে প্রতিদিনের মতো আজও গল্প বলতে হবে, না হলে বাবু ঘুমাবেনই না। কি গল্প শুনবে রেন্টুবাবু? ওই তো রাজার গল্প। আচ্ছা বেশ, তাই শোনাচ্ছি। বাবা, মা আমাদের কাছে আসে না কেন? প্রশ্নটা শুনে একটু হতভম্বের মতো তাকিয়ে থাকলো অনুপম। বিগত 4 বছরে একবারও মীরার কথা জানতে চায়নি রুন্টু, তাই প্রশ্নটা শুনে একটু ঘাবড়ে গেল সে। মায়ের স্নেহ কোনোদিনই পায়নি, আর আজ যদি মায়ের জন্য ব্যাকুল হয়ে ওঠে তবে থামানো মুশকিল হবে। নিজেকে সামলে নিয়ে অনুপম বলল, মা অনেক দূরে চলে গেছে সোনা, সেখান থেকে আসা যায় না। তাই? তাহলে এই আন্টিটা এলো কি করে? শিরদাঁড়াটা সোজা হয়ে গেল তার। ছেলের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, কোন আন্টিটা? ওই যে আন্টিটা, ওই কালো ট্রিটায় থাকে। ঘরের জানলাটা বন্ধ আছে তার। ঘরের একটা আশ্চর্য নিস্তব্ধতা কাজ করছে, কারণ প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো শব্দই অনুপমের কাছে নেই। তাই প্রশ্নের প্রত্যুত্তরে
প্রশ্ন করলো ছেলেকে, ট্রিতে আন্টি থাকে? হ্যাঁ, এই তো আমার সাথে খেলা করছিল। উত্তরগুলো যেন খামছে ধরলো ভিতরটাকে। স্ত্রীকে খুইয়েছে, এখন কি ছেলেকেও? আমি আজ এখানে শোবো তোমার সাথে? কেন? তুমি তোমার ঘরে শুতে ভয় পাও? হ্যাঁ, খুব ভয় পাই। শোবো এখানে? হ্যাঁ। ছেলেকে ঘুম পাড়িয়ে ছেলের পাশেই একটুখানি জায়গা নিয়ে শুয়ে পড়ল সে। এক হাত দিয়ে আগলে থাকলো ছেলেকে। এত কম দামে এত সুন্দর একটা বাড়ি পাচ্ছিল যখন, তখন একবারও কি ব্যাকগ্রাউন্ডটা চেক করা উচিত ছিল না তার? তখন সে শুধু সুবিধার কথাই ভেবেছিল, অত 7-5 ভাবেনি। আর তাছাড়া এই মুহূর্তে আর হাতে টাকাও নেই অন্য জায়গায় শিফট করার জন্য, আর এত তাড়াতাড়ি কোনো বায়ারও পাওয়া সম্ভব নয়। অনেক চিন্তা মাথার মধ্যে ঘুরছে, কিন্তু ছেলের সেফটির থেকে বড় কিছুই না। হঠাৎই ছেলের ঘরের জানলাটার দিকে চোখ গেল তার। জানলার কাঁচের অপর প্রান্তে একটা মানুষের অবয়ব। কোনো চোরের উপদ্রব আছে নাকি পাড়ায়? কিন্তু ছেলেকে কাছছাড়া করতে মন চাইল না তার। চোখটা বন্ধ করে জোর করে ঘুমানোর চেষ্টা করল সে। ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে এলো অনুপম। অফিসে ফোন করে জ্বরের বাহানা দিয়ে ছুটি নিয়ে নিল। বাড়ির চাবির গোছাটা নিয়ে ছাদের দিকে এগিয়ে গেল। উপরের ঘরটায় কিছু একটা উত্তর নিশ্চয়ই আছে। ঘরটার সামনে তালাটায় সব কটা চাবি এক এক করে ট্রাই করতে করতে খট করে শব্দ করে খুলে গেল তালাটা। ঘরে কোনো জানলা নেই। ঘুলঘুলি দিয়ে যা আলো ঢুকছে তাতে কোনো কিছুই দেখা যাচ্ছে না। মোবাইলের ফ্ল্যাশটা অন করে ঘরের চারিদিকটা দেখার জন্য ঘোরাতেই চমকে উঠল অনুপম। ঘরের প্রতিটি দেওয়ালে স্ক্র্যাচ মার্ক। দাগগুলো দেখে মনে হয় যেন কোনো মানুষ নখ দিয়ে দেওয়ালগুলোকে ক্ষতবিক্ষত করেছে স্থানে স্থানে। যেন বাইরে যাওয়ার জন্য নিরন্তর কাকুতি মিনতি আর যুদ্ধ করেছে মানুষটি। ঘরের তালাটা দিতে দিতে অনুপম ভাবতে থাকে, বাড়িটা যার থেকে কিনেছে সে সত্যিটা বলল না। বলার হলে আগেই ওয়ার্ন করে দিত। এই মুহূর্তে যদি কেউ অজানা উত্তরগুলো দিতে পারে তবে সেটা একমাত্র দিব্যেন্দুবাবু। কলিং বেলটা বাজাতে একজন বয়স্ক ভদ্রমহিলা দরজা খুললেন। হাতের টিফিন ক্যারিয়ারটা দেখে বোধহয় তিনি বুঝতেই পারলেন অনুপম তাদের নতুন প্রতিবেশী। এসো বাবা, ভিতরে এসো। ভিতরে বসার ঘরে একটা চেয়ারে বসে পেপারের দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন দিব্যেন্দুবাবু। অনুপমকে দেখে চশমাটার উপর থেকে তার দিকে তাকিয়ে বললেন, এসো এসো, ছেলেকে আনোনি? ও স্কুলে গেছে, পরে একদিন নিয়ে আসবো খন। বলো, কেমন খেলে ওনার হাতে রান্না? ভালোই। সত্যি বলতে কি, মায়ের কথা মনে পড়ে গেছিল। বলো কি, কই আমার তো মনে পড়ে না। বলে একটু হাসলেন দিব্যেন্দুবাবু। স্ত্রী তার রসিকতায় কিছু মনে করলেন না। এত বছরের বৈবাহিক জীবনে হয়তো কতই না এমন রসিকতার সম্মুখীন হয়েছেন তিনি। কয়েকটা প্রশ্ন ছিল আমার। মুখটা গম্ভীর হয়ে গেল দিব্যেন্দুবাবুর। তিনি হয়তো প্রশ্নগুলোর ব্যাপারে আগেই আঁচ করেছিলেন, তাই গলাটা শক্ত করে বললেন, এই বাড়িটা কেনা তোমার একদম উচিত হয়নি বন্ধু। আমি জানি, কিন্তু ওই মুহূর্তে আমার কাছে আর কোনো বেটার অপশন ছিল না, তাই বাধ্য হয়ে এই বাড়িটার। আচ্ছা, বাড়িটার কি কোনো বাজে হিস্ট্রি আছে? স্ত্রীকে উদ্দেশ্য করে দিব্যেন্দুবাবু বললেন। আগো, একটু চা করো না। স্ত্রী ভিতরে চলে গেলে তিনি অনুপমের উদ্দেশ্যে বললেন, যখন প্রথম এই পাড়ায় এলাম তখন এই বাড়িতে একটা পরিবার ছিল, ছোট পরিবার, স্বামী স্ত্রী আর ছেলে। স্বামী তার স্ত্রীর মধ্যে
মনোমালিন্য ঝগড়া লেগেই থাকত। পুলিশে চাকরি করতাম, তাই উপেক্ষা না করতে পেরে একদিন গিয়ে বাড়ির কর্তাকে ভদ্র ভাষায় বোঝালাম। ভদ্রলোক বললেন মহিলা নাকি বদ্ধ পাগল, বিয়ের আগে জানতেন না। ভদ্রলোক অনেক চেষ্টা করেও ডিভোর্স দিতে পারছেন না। এরম ভাবে প্রায় মাস 2 চলার পর মহিলাটির আর হদিশ পাওয়া গেল না। প্রায় 4 মাস পর একদিন সকালে হুলস্থুল কাণ্ড। মহিলাটির দড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেল ওই নেড়া গাছটিতে। সুইসাইড করেছিল। এই এরিয়াটা তখন আমাদের থানার অন্তর্গত, তাই কেসটা আমার হাতেই এলো। মহিলা প্রথমে নিজের স্বামীকে খুন করেন, তারপর নিজে আত্মঘাতী হন। স্বামী তাকে দীর্ঘ প্রায় 3 মাস ছাদের চিলেকোঠার ঘরে বন্দি করে রেখেছিলেন। ঘটনাটা বলে একটু থামলেন দিব্যেন্দুবাবু। তারপর যখন ঠোঁট নড়ল, কথাগুলো যেন আরো ভয়ঙ্কর শোনালো এবারে। বাড়িতে তখন তার ছেলে উপস্থিত ছিল না। ছেলেকে তার পিসির কাছে রেখে এসেছিলেন বাড়ির কর্তা। এরপর থেকে 2টি পরিবার ওই বাড়িতে থাকতে আসে। 2 পরিবারেরই সন্তানেরা বড় অসুখে মারা যায়, তাই 2 পরিবারই বাড়ি বিক্রি করে দিয়ে চলে যায়। বাড়িটাকে আমরা সবাই প্রায় একটু এড়িয়েই চলি। তাই তুমি যখন বাড়িতে এলে তখন আমি বেশ অবাকই হয়ে গেছিলাম। এতক্ষণ এক মনে মাথা নিচু করে শুনছিল অনুপম। মাথাটা তুলতে যেন ভয় করছে তার। ভয়ঙ্কর পরিণতির কথা ভেবে হাতের তালুগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। নাস্তিক হয়েও কথাগুলো কোথাও যেন একটা চরম ঝাঁকুনি দিয়ে গেল তাকে। আচ্ছা, আমি চলি, আমার একটু কাজ আছে। আরে দাঁড়াও, চাটা খেয়ে যাও। পরে খাবো, একটা ইম্পর্টেন্ট কাজ মনে পড়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে ঢুকলো না অনুপম। সোজা রওনা দিল কোনো হার্ডওয়্যার স্টোর খোঁজার জন্য। বাড়িতে ফিরে ফ্রন্ট গেটটা খুলেই বাড়ির পিছনের দিকে চলে এলো অনুপম। হাতে ধরে থাকা বস্তুটার শেষ প্রান্তের ধারালো ফলাটা 2 হাতে সমস্ত জোর লাগিয়ে ঘুরিয়ে আঘাত করলো গাছটিতে। একটা সরু মসৃণ ক্ষত হয়ে গেল তার গায়ে। পুরুলটা আবার 2 হাতে উপরে উঁচিয়ে দ্বিতীয় ঘাটা মারল ঠিক একই স্থানে। এই গাছটাই সমস্ত কিছুর মূলে। গাছটা না থাকলে তার ছেলের হয়তো কিছু হবেই না। তৃতীয় আঘাতটা করার জন্য কুড়ুলটা তুলতেই পকেটের ফোনটা ভাইব্রেট করে উঠল। ফোনটা রিসিভ করতে ওপর থেকে কেউ প্রশ্ন করল, অনুপম দুলুই বলছেন? হ্যাঁ বলছি। আমরা আপনার ছেলের স্কুল থেকে বলছি। রণদীপ হঠাৎ সিঁড়ি থেকে পড়ে একটু ইনজিওর্ড হয়েছে। আপনি যদি এসে ওকে নিয়ে যান খুব ভালো হয়। ফোনের কথাগুলো শুনে মাথায় যেন আগুন জ্বলে গেল তার। ইচ্ছে হলো গাছটি শিকড় সমেত উপড়ে ফেলে দিতে। রাগে অন্ধ হয়ে আবার একটা আঘাত করলো গাছটাকে। গাছটা যেন বিশ্রী ডালপালাগুলোকে দেখিয়ে রাগাচ্ছে অনুপমকে। ঠিক আছে, হয়তো আজ নয়, কিন্তু কেটে ঠিকই ফেলবে সে গাছটাকে। ছেলের মারাত্মক কিছু হয়নি। ফ্লোরের উপরের 3টি সিঁড়ি থেকে স্লিপ করেছে, হাঁটুটা ছড়েছে একটু। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনো দায়িত্ব নিতে চায় না, তাই ফার্স্ট এড করেই ফোন করে দিয়েছে গার্জিয়ানকে। ছেলেকে নিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে অনুপম বলল, খুব ব্যথা করছে? না না, একদমই না। হাতের আইসক্রিমটাকে উপভোগ করতে করতে উত্তর দিল সে। একটু বেশিই ভয় পেয়ে গিয়েছিল অনুপম। সত্যি বলতে সন্তানের জন্য চিন্তা যে কত মারাত্মক হতে পারে তা শুধু মা বাবারাই জানেন। কি খাবে রুন্টুবাবু? এখন কিছু খাবো না, বিকালে খাবো। ছেলের ঘরে ঢুকে গেল।
আর অনুপম সোফায় এসে বসল। অনেক কিছু ঘটলো আজ। সোফায় গাটা এলিয়ে দিল অনুপম। চোখটা ধীরে ধীরে বন্ধ হয়ে এলো তার। হঠাৎ ছেলের হাসির শব্দে ঘুম ভাঙল তার। চোখটা খুলে আধো আলো আঁধারিতে ঘড়িটা দেখতে পেল না সে। পকেট থেকে মোবাইলটা বের করে দেখল 6:30 বাজতে চলেছে। উঠে সুইচ বোর্ডের কাছে গিয়ে লাইটের সুইচটা অন করলো। না, মনে হচ্ছে কারেন্ট নেই। রুন্টু! এই তো বাবা ছাদে। বুকটা কেঁপে উঠল তার। ছাদের ঘরটায় তালা লাগিয়েছিল। এক ছুটে উপরে গেল অনুপম। ছাদে উঠেই দেখল ছেলে ঘরটির দরজার বাইরে দাঁড়িয়ে আছে, হাসছে আর বলছে, কি গো, বলটা দাও। ঘরের ভিতরটা অন্ধকার। কথাটা বলার সাথে সাথেই খোলা দরজার ভিতর থেকে একটা বল গড়িয়ে বাইরে এলো। দৃশ্যটা দেখে রক্ত হিম হয়ে গেল অনুপমের। ঈগলের মতো ছো মেরে ছেলেকে তুলে নিল কোলে। পিছনের দিকে সরে ফোনের ফ্ল্যাশটা অন করলো একটু। ঘরের ভিতরের দিকে লক্ষ্য করলো। ফ্ল্যাশের আলোয় খালি ঘরটা দেখে একটু স্বস্তি পেল সে। তাড়াতাড়ি ছেলেকে নিয়ে নিচে নেমে এলো। কার সাথে কথা বলছিলে তুমি? ওই তো আন্টিটার সাথে। ছেলের কাঁধ দুটো ধরে অনুপম বলল, কোনো আন্টি নেই, তুমি ঘরে যাও। না, ওখানে ছিল আন্টিটা। রাগে ভয়ে ছেলেকে চড় মেরে বসলো অনুপম। রন্টু গাল ফুলিয়ে বলল, তুমি খুব বাজে। একটুও খেলা করো না আমার সাথে। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয় রন্টু। অনুপম রাগের বশে এমন একটা কাজ করে ফেলল যা কখনো করেনি। রন্টু! দরজা হলো। রন্টু! নিরন্তর দরজা ধাক্কা দিয়েও দরজা খুলল না সে। অনুপম বাড়ির বাইরে এসে পিছনের দিকে ছুটল। রন্টুর ঘরে জানলা দিয়ে ঢুকতে পারলে ভালোই হবে। জানলার সামনে গিয়ে খোলা জানলা থেকে দৃষ্টিপাত করতেই ভয়ে শিউরে উঠল তার বাবা। রন্টু বিছানায় বসে তাকিয়ে আছে সামনের ছায়ামূর্তির দিকে, যেন কোনো মহিলা দাঁড়িয়ে আছে তার সামনে। পরম মমতায় রন্টু হাত বাড়িয়ে বলছে, কি গো, বলটা দাও। ধীরে ধীরে এগিয়ে আসছে ছায়াটা তার ছেলের দিকে। দৌড়ে ঘরের দিকে এলো অনুপম। ধাক্কা দিতে লাগলো দরজায়। তৃতীয় ধাক্কায় দরজা ভেঙে ঢুকে পড়ল ঘরে। ছায়াটা ততক্ষণে যেন রুন্টুর মাথার উপর ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। ছেলের হাতটা খামচে ধরল অনুপম। ছেলেকে কিছুতেই দূরে যেতে দেবে না সে। সঙ্গে সঙ্গে কালো ছায়াটা একটা আকৃতি নিতে আরম্ভ করলো। একটা মহিলা যেন সিলিং থেকে নেমে এলো ধীরে ধীরে। প্রবল আর্তনাদ করে এগিয়ে এলো অনুপমের দিকে। দরজায় বার ছাড়েক টোকা দিয়েও দরজা খুলল না কেউ। তার উপর সম্পূর্ণ বাড়িটাই অন্ধকারে ঢাকা। দরজায় শেষ টোকাটা দিতে গিয়েই দরজা খোলার শব্দ হলো। রুন্টু দরজা খুলেছে। তাকে দেখে দিব্যেন্দুবাবু বললেন, কে রুন্টু মশাই? বাবা কোথায়? বাবা ঘুমাচ্ছে। তুমি কি করছো একা একা? আমি খেলছি।